আসসালামু আলাইকুম। সবাইকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে স্বাগতম। আজকে আমরা দেখব ক্লাস 10, অর্থাৎ আজকে আমাদের 10 নম্বর ক্লাসটি অনুষ্ঠিত হবে। তো 10 নম্বর ক্লাসটি সবাই ধৈর্য সহকারে করুন, অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। তো গত ক্লাসে আমরা ইকুয়েশন পর্যন্ত শেষ করেছিলাম। তো ইকুয়েশনটা দেখানোর পরে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ দেখব। সেটা আগে একটু আমি বলে নিচ্ছি, সেটা কি কি দেখব আমরা A to Z ভিডিওতে আপনারা সবাই দেখতে পারবেন। সেটা হচ্ছে সিম্বল দেখব। সিম্বল হচ্ছে কোনো প্রতীক বা চিহ্ন, এটার দেখব। আর পেজ সেটআপ, পেজ সেটআপটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, এই পেজ সেটআপটা দেখব। তো পেজ সেটআপ এবং সিম্বলটা দেখব। তো পেজ সেটআপের মধ্যে কি কি দেখব আমরা? A4 পেজ সেটআপ দেখব, তারপরে লিগ্যাল পেজ সেটআপ দেখব, তারপরে হচ্ছে আমরা ল্যান্ডস্কেপ কিভাবে করতে হয় বা কিভাবে একটা শর্ট কোশ্চেন তৈরি করতে হয়। যেমন বিদ্যালয়ে আমরা পরীক্ষাগুলো দেই ক্লাস 9-10-এ, যে শর্ট কোশ্চেনে পরীক্ষা দেই, বট কোশ্চেনে পরীক্ষা দেই, ওই কোশ্চেনের পেজ সেটআপটা কেমন হয়, কিংবা দলিলের যে পেজ সেটআপটা থাকে ঠিক সেই পেজ সেটআপটা কেমন হয়, ওই কাজগুলোই আমরা আজকে শেখার চেষ্টা করব। তো ভিডিওটি একটু লেন্দি হবে বোধহয়, তো সবাই একটু ধৈর্য ধরে দেখবো ইনশাল্লাহ। তো তাহলে শুরু করা যাক। এটা হচ্ছে সিম্বল। হ্যাঁ, সিম্বল হচ্ছে কোনো প্রতীক বা চিহ্ন, যে প্রতীক কিবোর্ডে নেই, যে প্রতীক বা চিহ্নটা কিবোর্ডে নেই, সেই প্রতীক বা চিহ্নটি আমরা ওখান থেকে নিতে পারি। যেমন আমি রাজশাহীতে একটি পরীক্ষা দিয়েছিলাম, সেখানে আমার কম্পিউটার পরীক্ষায় ফার্স্ট হয়েছিলাম, এবং আমাকে বলছিল যে তুমি রহিম নামটা লেখো, কিন্তু রহিম নামটা লিখতে গিয়ে আমি দেখলাম কিবোর্ডে আর অক্ষরটি নেই। কারণ রহিম তো লিখতে গেলে আর দিয়েই লিখতে হবে, তাই না? তো আমাকে বললো রহিম নামটা লেখো। আমাকে যে কিবোর্ডটা দেওয়া হয়েছিল একটু ভাঙাচোরা কিবোর্ড, তো আমি রহিম নামটা, যেহেতু আমি কাজ জানি সেহেতু কিন্তু আমি লিখতে পারছিলাম। কিভাবে লিখতে পারছিলাম? আমি কিবোর্ড থেকে আটটা না লিখে বাদ বাকি অক্ষরগুলো লিখেছিলাম। আর এই আটটা কিভাবে লিখছিলাম, এখানে কার্সরটিকে রেখে আমি ইনসার্ট থেকে সিম্বলে গিয়েছিলাম। সিম্বল থেকে মোর সিম্বলে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো আমার সামনে একটা ইন্টারফেস হাজির হয়েছে। ঠিক এইখান থেকে এই আর অক্ষরটা কিন্তু আমি নিয়ে ইনসার্টে ক্লিক করে দিলাম, বাদ বাকি নাম কিন্তু রহিম হয়ে গেল। ঠিক আছে, ROHIM। আমি এইভাবে কিন্তু ওই লেখাটা লিখছিলাম। তখন স্যার বলছিল ভেরি গুড, তুমি তো অনেক কাজ জানো। তার মানে কেউ যদি কাজ জানে সে কিন্তু লিখতে পারবে। তো আমি সেটাই বোঝানোর চেষ্টা করতেছি যে এই সিম্বল থেকে কোনো একটা সিম্বল, যে সিম্বল কিবোর্ডে নাই সেই সিম্বল সবেমাত্র এখানেই আছে, সেই সকল সিম্বল নিয়ে কাজ করা যায়। যেমন এই ধরনের সিম্বল কিবোর্ডে থাকে না। ঠিক আছে, এইরকম সিম্বল কিবোর্ডে থাকে না। আমার যে সিম্বলটা আমি নিচ্ছি, যেমন আরএফএল এর যে লোগোটা থাকে, যে আর আর অক্ষরটা এবং মাঝখানে একটা গোল দাগ দেওয়া, এই লোগো কিন্তু আমার কিবোর্ডে নাই। তাহলে কি আমি কি কাজ করব না? অবশ্যই করব। কিভাবে করব? এই যে এমন কোনো সিম্বল যেটা আমার কিবোর্ডে নাই, ঠিক সেই রকম সিম্বল আমরা কিন্তু ভিতর থেকে নিয়ে আসতে পারবো। মোর সিম্বলে ক্লিক করব, এবং এখানে যদি ক্লিক করি এখানে অনেক ধরনের ইন্টারফেস আছে, হাজার হাজারো ধরনের ইন্টারফেস আছে। আমরা এরকম এই ইন্টারফেসগুলো ব্যবহার করতে পারবো, এই সিম্বলগুলো বা এই প্রতীকগুলো জাস্ট খালি ক্লিক করে ব্যবহার করতে পারবো। এখন ভাইবাতে আমাকে বললো যে তুমি হচ্ছে কিবোর্ড ছাড়া তোমার নামটা লেখো, তাহলে আমরা কি করব? ওই একই কাজ, সিম্বলে যাব, মোর সিম্বলে যাব, এবং এখান থেকে একটু ক্লিক করে দেখব যে কোন অক্ষরগুলো একটু ভালো সাদামাটা অবস্থায় আছে, সেই অক্ষরগুলো কিন্তু আমরা নিব। এখানে যদি রোলারটা একটু নিচে নামাই তাহলে কিন্তু অক্ষরগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, এরকম করে বেছে বেছে নিতে হবে কোন অক্ষরগুলো আছে, সেটা বাংলায় হোক হোক ইংরেজি, সমস্যা নেই, এগুলো সব এখানে আছে। যেমন আমার নাম যদি বলে যে তোমার নাম লেখো কিবোর্ড মানে সারা, তাহলে কি করব? এই যে এস লিখলাম, ইনসার্টে ক্লিক দিলাম, ইউ, ইনসার্ট, এম, ইনসার্ট, ও, ইনসার্ট, এন, ইনসার্ট, তারপরে ক্লোজ দিয়ে বের হয়ে আসবো, তাহলে দেখবো যে আমার নাম হয়ে গেছে। এখন পারবো তো? ওকে। তো এটাই হচ্ছে মূলত সিম্বলের কাজ। সিম্বল হচ্ছে কোনো প্রতীক বা চিহ্ন। ঠিক আছে, যে প্রতীক চিহ্ন কিবোর্ডে নাই, এক কথায় শেষ, কিবোর্ডে নাই কিন্তু কোথায় আছে? সিম্বলের মধ্যে আছে বা প্রতীকের মধ্যে আছে। আচ্ছা, এটা গেল এক ধরনের কাজ। তারপরে কি আমরা আরেকটা ক্লাস মানে আরেকটু আগে যাই, সেটা হচ্ছে যে আমি বলছিলাম পেজ লেআউট থেকে কাজ শিখবো। তো পেজ লেআউটের এইগুলার তেমন কোনো কাজ থাকে না, এটা হচ্ছে একটু ফন্টের নাম, এই ফন্টগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই। সেই জন্য পেজ লেআউটের এই দেমসের কোনো প্রয়োজন হয় না। প্রয়োজন হচ্ছে পেজ সেটআপ, খুবই গুরুত্বপূর্ণ কাজ, খুবই গুরুত্বপূর্ণ কাজ এই পেজ সেটআপটা। দেখি দেখি। আচ্ছা, তো খুবই গুরুত্বপূর্ণ কাজ এই পেজ সেটআপটা আমরা কিন্তু শিখতে যাচ্ছি। এখন কি করা যায়? আমি পেজ লেআউটে যদি একটি ক্লিক দেই,
তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমার অপশনগুলো দেখাচ্ছে। আমি জাস্ট এই অ্যারোতে ক্লিক দেবো, একটা অ্যারোতে ক্লিক দিলে এখানে আমার সামনে একটা পেজ সেটআপের ডায়লগ বক্স ওপেন হবে। শুধুমাত্র পেপারে ক্লিক দেবো। পেপারে ক্লিক দিলে আমার হাতে যে পেজটা আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা পেজ। এই পেজটা আসলে কিসের পেজ? এটা কিন্তু A4 পেজ। কি পেজ? A4 পেজ। হ্যাঁ, এই ধরনের পেজের নাম হচ্ছে A4 পেজ। তো A4 পেজটা সেটআপ দেওয়ার জন্য কি করব, আমরা এই পেপারে ক্লিক দিয়ে জাস্ট এখানে অ্যারোতে ক্লিক দিয়ে এই যে উপরে প্রথম যে অপশনটা আছে A4, এই পেজটা সিলেক্ট করে দেব। তারপরে ডাইরেক্ট আমরা মার্জিনে চলে যাব। এই পেজের যে মাপটা থাকবে, অর্থাৎ আমার যে কাজ, এই কাজের যে বাউন্ডারিটা থাকবে, আমি যদি দেখাই আমাদের কাজের একটা বাউন্ডারি, সেটা হচ্ছে যেমন এই পেজটা আমি ভাঁজ দিই তাহলে বুঝতে পারবো। এই যে অপশন, এই যে জায়গাটা, এই যে একটু জায়গা, এই যে কি আসে, এই যে একটু জায়গাটা, এই যে মার্জিন, হ্যাঁ, এই মার্জিনটা উপরে কতটুকু আছে, ডানে কতটুকু আছে, বামে কতটুকু আছে এবং নিচে কতটুকু আছে, এই মার্জিনগুলো দেওয়ার জন্য এই মার্জিনে ক্লিক করব। তারপরে টপ, টপ বলতে কি পেজের উপরের অংশ, এই উপরের অংশটা আমি কতটুকু মার্জিনে রাখবো, আমি কি এখানে আধা ইঞ্চি রাখবো নাকি 1 ইঞ্চি রাখবো সেটা আমার বিষয়। তো আমি 0.5 দিব। 0.5 মানেই হচ্ছে আধা ইঞ্চি, ঠিক আছে। এখানেও আমি 0.5 দেবো। কোথায় দিলাম? বটম। বটম হচ্ছে পেজের নিচের অংশ। লেফট, বাম সাইড, অর্থাৎ বাম সাইডেও আমি 0.5 দিব। আর ডান সাইড, এটাও আমি কিন্তু 0.5 দেব। তারপরে যদি এখানে প্রোটেক্টে ক্লিক করি, প্রোটেক্ট বলতে কি পেজটা লম্বা লম্বি, পেজটা হচ্ছে এইরকম আকারে থাকবে লম্বা লম্বি, এই জন্য এটা থাকবে হচ্ছে প্রোটেক্ট। আর যখন আমরা কোনো শর্ট কোশ্চেন, সরি, বট কোশ্চেনের কাজ করব, তখন পেজটা হবে এরকম। এটা হবে হচ্ছে ল্যান্ডস্কেপ। কি হবে? এইদিকে যদি আমি করি তাহলে ল্যান্ডস্কেপ, আর এইদিকে করলে প্রোটেক্ট। তো যেহেতু আমি প্রোটেক্টটা এটা লম্বা লম্বি করতে চাচ্ছি, সেহেতু আমি প্রোটেক্টে ক্লিক করে ওকে ক্লিক দেবো। দেখো আমার সামনে যে পেজটা ওপেন হয়ে গেছে, এটা কিন্তু A4 পেজ হয়েছে। কি হয়েছে? A4 পেজ। আচ্ছা, এখন যদি দেখি যে লিগ্যাল পেজ কিভাবে তৈরি করে, তারপরে আমরা পেজ সেটআপে চলে যাই, অ্যারোতে ক্লিক করে একই রকম পেপারে যাব। এই পেপারটা আগে A4 দেখলাম, এখন আমরা দেখব লিগ্যাল, যেটা আমরা দলিলের পেজ বলি। দলিলের পেজ অনেকেই দেখছি না, যে উপরে 500 টাকা দামের স্ট্যাম্প থাকে, 100 টাকা দামের স্ট্যাম্প লেখা থাকে, স্ট্যাম্পের একটা জায়গা থাকে 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি অথবা 5 ইঞ্চি পরিমাণে একটা জায়গা থাকে। ঠিক সেই পেজটা কিভাবে আমরা তৈরি করি সেটা যদি একটু দেখি, এই অ্যারোতে ক্লিক দিয়ে আমরা এখানে একটু পেজটা নিচে নামালে অনেক ধরনের পেজ পাওয়া যাবে। এই যে লিগ্যালটা সিলেক্ট করব, আমরা মার্জিনে চলে যাব। মার্জিনে গিয়ে টপে যেহেতু আমাদের দলিলের 100 টাকা দামের স্ট্যাম্প কি 500 টাকার স্ট্যাম্প, সেই স্ট্যাম্পের একটা জায়গা, নির্দিষ্ট একটা জায়গা থাকে, ওই জায়গার মাপটা এখানে দিতে হবে। অর্থাৎ এখানে আমি যদি মানে 5 ইঞ্চি দেই তাহলে 5 দিতে হবে, ডাইরেক্টলি 5 লিখে দিতে হবে। আর বটম হচ্ছে নিচের অংশ, নিচেও কিন্তু আমাকে 1.5 ইঞ্চির মতো জায়গা বা প্রায় 2 ইঞ্চির জায়গা ফাঁকা রাখতে হবে। কারণ ওখানে লেখা থাকে অনেক সময় গাছ লাগান পরিবেশ বাঁচান, একটা কথা কিন্তু দলিলের ওই নিচে স্ট্যাম্পে লেখা থাকে। সেই জায়গার জন্য আমি এখানে 2 ইঞ্চি ফাঁকা রাখবো নিচে, 2 অথবা 1.5 ইঞ্চি, তবে 2 ইঞ্চি রাখলে বেটার হয়। তারপরে কি লেফট হচ্ছে বাম পাশে আমি আধা ইঞ্চি রাখবো, ডান পাশেও আধা ইঞ্চি রাখবো। শুধুমাত্র উপরে 5 ইঞ্চি আর নিচে 2 ইঞ্চি আর দোনো পাশে আধা ইঞ্চি। বুঝা গেল? দিয়ে আমি যদি এখন ওকে ক্লিক দেই, এটা কিন্তু আমার দলিলের পেজ হয়েছে। আমরা বুঝবো কেমনে? যদি এখান থেকে প্রিন্ট প্রিভিউতে দেখাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কত বড় একটা পেজ, তাই না? বড় একটা পেজ। এখন আমি যদি এখানে কোনো কিছু টাইপ করে দেখাই, তাইলে আমরা ভালো বুঝতে পারবো যে এই টাইপটা আমি যদি এখন এখানে করে দেখাই, এখন যদি প্রিন্ট প্রিভিউ করি, তাহলে কিন্তু আমরা ভালো বুঝতে পারবো। এই যে মানে কি আমার এই উপরে 4.5 ইঞ্চি বা 5 ইঞ্চি যে জায়গাটা আমি ফাঁকা রাখছি, ওটা কিন্তু ফাঁকা আছে। তো এই পেজটা যদি আমি ভিতর থেকে দেখি তাহলে কেমন দেখায়, আমরা টাইপিং করার পরে এর রূপটা কেমন হয় সেটা যদি একটু দেখাই। আমার কাছে অনেক পেজ টাইপ করা আছে, অনেক দলিল লেখা আছে, সেগুলো যদি জাস্ট একটা আমি দেখাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। এই যে এই চুক্তিনামাটা যদি আমি এখন দেখাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তাছাড়া কিন্তু বোঝা সম্ভব নয়। যেমন এই যে চুক্তিনামাটা, এটা কিন্তু 1 পেজের চুক্তিনামা। তো আমি যদি দলিলের পেজটা দেখি তাহলে আমি আবার ওপেনে যাব, আর একটু ব্যাকে যাব, এবং এখান থেকে আমাকে দেখতে হবে অন্য একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে দোকান ঘর ভাড়া। আমি যদি এটা দেখি তাহলে ভালো করে বুঝতে পারবো আমরা। এই যে দলিল, এটা কিন্তু দলিলের গদ লেখা হয়েছে। কি এই উপরে কি জায়গাটা ফাঁকা আছে না? আর বাদ বাকি যে আমরা গদগুলো লিখছি, এখানে কি আমার 2 ইঞ্চি জায়গা কিন্তু ফাঁকা আছে, ঠিক আছে। যেমন চলমান পাতা 2, তারপরে এখানে কি পাতা 2, তারপরে এখানে পাতা 3 এরকম, ঠিক আছে। বুঝাইতে পারছি?
এটা যদি আমি একটু ছোট করি তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো যে এটা কিন্তু আমাদের আসলে দলিলের পেজ। এটা আমি প্রিন্ট দিলে আমার দলিলের উপর স্ট্যাম্পের উপর কিন্তু প্রিন্ট দিতে পারবো, কিন্তু যে উপরের জায়গায় যে মার্জিনটা দেখাইছি ওটাই কিন্তু উপরে আমি 5 ইঞ্চি জায়গাটা ফাঁকা রাখছি, আর এ পাশে আমি আধা ইঞ্চি রাখছি, এ পাশে আধা ইঞ্চি রাখছি, আর নিচে হচ্ছে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি রাখছি। বোঝা গেল? এটা কিন্তু দলিলের পেজ দেখাইছি। তো এই পেজের নাম হচ্ছে যে লিগেল পেজ। এখন যদি আমি এটাকে প্রিন্ট প্রিভিউ করে দেখাই, প্রিন্ট প্রিভিউ অর্থ প্রি অর্থ পূর্বে আর ভিউ অর্থ দেখা, এই পেজটাকে পূর্বের অবস্থায় কিভাবে দেখা যায় সেটা হচ্ছে দেখা। এখান থেকে পেজটা এরকম হবে, অর্থাৎ প্রিন্ট দেওয়ার পরে। তাহলে কি বুঝতে পারছি দলিলের পেজ? এই লেখাগুলো কিন্তু আমাদের লিখতে হবে, আর এই লেখা শেখার জন্যই তো আমরা আসছি, তাই না? আমরা এখন ইংরেজি লেখা শিখতেছি, আস্তে আস্তে বাংলাটাও চর্চা করব, বাংলাটাও শিখে যাব। তো এইভাবে কিন্তু আমাদের সাজাইতে হবে। আচ্ছা, এখন আসি যে কিভাবে শর্ট কোশ্চেন, অর্থাৎ কিভাবে আমরা বিদ্যালয়ে পরীক্ষা দেই, অর্থাৎ এমসিকিউ কোশ্চেন কিভাবে তৈরি করে আর বট কোশ্চেন কিভাবে তৈরি করে, এই দুইটা সেটআপ আমি দেখাবো। তার আগে একটু দেখে নেব যে কোন ধরনের সেই কোশ্চেনগুলো। তো আমার কাছে অনেকগুলো কোশ্চেন করা আছে, সেই কোশ্চেন যদি আমি একটু দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবো। এই যে আমার বিদ্যালয়ের মানে কোশ্চেন, এটা হচ্ছে কি পদার্থ বিজ্ঞান আমি ওপেন করলাম, ঠিক আছে? এই যে পদার্থ বিজ্ঞানটা আমি কিন্তু ওপেন করলাম। এই যে পদার্থ বিজ্ঞানের যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, আমি যদি একটু ডান দিকে সরাই দেই, বিদ্যালয়ের নামটা না দেখাই, ঠিক আছে? এটা কিন্তু কোশ্চেন। তো এটা কিন্তু আমাদের কাছে যেটা আছে এটা কিন্তু বট কোশ্চেন। কি কোশ্চেন? এটা কিন্তু বট কোশ্চেন। তো এই বট কোশ্চেন কিভাবে সেটআপ দিতে হয়, এটা তো একটা পেজ সেটআপ। এই পেজ সেটআপটা কিভাবে দিতে হয় সেটা দেখব। আর আরেকটা দেখব হচ্ছে শর্ট কোশ্চেন। এখান থেকেই যদি আমি একটু শর্টে ক্লিক দেই, এই যে বিজ্ঞান দশম, এই যে শর্ট, এটা কিন্তু শর্ট কোশ্চেন। এই শর্ট কোশ্চেনটা আমরা কিভাবে তৈরি করি, তো এই কাজটাই কিন্তু আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? সেটা হোক ইংরেজি, হোক বাংলা, হোক যা তাই। তো এই কাজটা শেখার জন্য আমি সর্বপ্রথম একটা ডকুমেন্ট নেব। বুঝাইতে পারতেছি কিনা? আচ্ছা, সর্বপ্রথম একটা ডকুমেন্ট নিব, ঠিক আছে? ডকুমেন্টটা নেওয়ার পরে আমি একটু জুম করে নেই, কন্ট্রোল ধরে মাউসের হুইলটা ঘোরাইলে কিন্তু এটা জুম হয়ে যাবে, ঠিক আছে? কন্ট্রোল ধরে হুইলটা ঘোরালে জুম হবে। একটু জুম করে নিলাম, তারপরে আবার আমি পেজ লেআউটে চলে যাব, এখান থেকে পেজ সেটআপে চলে যাব। এখন পেপার নেব, যেহেতু আমি শর্ট কোশ্চেনটা আগে তৈরি করব সেহেতু আমি শর্ট কোশ্চেনটা আগে দেখাই। তো শর্টকাট কোশ্চেনের জন্য পেপার নিব হচ্ছে A4। কি নিব? A4 নিব। আর এই A4 এর মাপ হবে, অর্থাৎ টপ উপরে হবে আধা ইঞ্চি। কতটুকু? আধা ইঞ্চি নিতে হবে। তারপরে হচ্ছে যেহেতু শর্ট কোশ্চেন, কিন্তু মনে রাখতে হবে শর্ট কোশ্চেন, তারপরে মানে আমি চারিপাশেই কিন্তু আধা ইঞ্চি নিব, চারিপাশেই কিন্তু আমি আধা ইঞ্চি জায়গা ফাঁকা নিব, ঠিক আছে? এই কাজটুকু হয়ে গেলে আমি A4 সেটআপ করব, মার্জিনে গিয়ে চারপাশে আধা ইঞ্চি নিব, নিয়ে আমি ওকে ক্লিক করব। ওকে ক্লিক করে এই ডকুমেন্টের মধ্যে কোনো একটা শব্দ বা কোনো একটা অক্ষর লিখে নিব। কারণ কি, ওখানে আমার বিদ্যালয়ের নাম থাকবে, কোন শ্রেণী, কোন রোল, তারপরে অনেক তথ্য থাকবে, এই জন্য কিছু একটা শব্দ যা তা যে কোনো একটা অক্ষর লিখে নিব। লিখে নেওয়ার পর আমার কাজ হলো এই বক্স থেকেই, পেজ সেটআপ বক্স থেকেই কলামে চলে যাব, আর কলাম থেকে মোর কলামে যাব। মোর কলামে গিয়ে টু কলাম সিলেক্ট করব, অর্থাৎ এখানে আমাকে দুইটা কলাম নিতে হবে, এই জন্য দুইটা কলাম সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই টুতে এসে দিস পয়েন্ট ফরওয়ার্ড, কারণ উপরে আমার একটু জায়গা লাগবে, এই জন্য দিস পয়েন্ট ফরওয়ার্ড দিয়ে ফাঁকা রাখবো। আর এই যে মাঝখানে একটা জায়গা দেখতে পাচ্ছি, এটাকে আমরা লাইন বিটুইন দিয়ে দেবো, মাঝখান দিয়ে একটা লাইন থাকবে। আর এই যে স্পেস, অর্থাৎ দুইটা কলামের যে দূরত্বটা, স্পেসটা আমরা একটু কমাই দেবো। এখানে 0.5 ইঞ্চি আছে, অর্থাৎ আধা ইঞ্চির মতো ফাঁকা আছে, আমি এখানে 0.3 দিব, অর্থাৎ আধা ইঞ্চিরও কম দিব। দেওয়ার পরে জাস্ট ওকে। তাহলে কি করলাম, টু কলাম নিলাম আমি, তারপরে স্পেসটা একটু কমাই দিলাম 0.3, তারপরে এখান থেকে দিস পয়েন্ট ফরওয়ার্ড দিলাম উপর একটু ফাঁকা রাখার জন্য, আর এখান থেকে লাইন ঠিক চিহ্ন দিয়ে দিলাম যাতে লাইনটা হয়ে যায়। জাস্ট ওকে ক্লিক করলাম, তাইলে এই যে আমার পেজ সেটআপটা হয়ে গেছে। এখন যদি এখানে আমি টাইপ করি, কিভাবে টাইপ করি সেটা একটু দেখাই। তো এখানে আমি চাচ্ছি যে বাংলাতে টাইপ করব আর বাংলাতে আমি লিখবো, এই জন্য বাংলা করে নিলাম। তো বাংলা করার বুদ্ধি হচ্ছে এই লেখাটুকু আমি যাই লিখি না কেন এটাকে সিলেক্ট করে মাউস দিয়ে এই ফন্টে চলে আসতে হবে, ফন্টে থেকে এই বাংলা অর্থাৎ চুতুনি এম যেটা নিতে হবে। নেওয়ার পরে কিবোর্ডটা সুন্দর করে ধরে কন্ট্রোল অল্টার বি ক্লিক করে মানে কিবোর্ডটা ফ্রি করে নিতে হবে। ফ্রি করে নিলেই আমি এখানে ক খ গ ঘ যা লিখতে চাচ্ছি লিখতে পারবো। তো আমি কোন বিদ্যালয়ের প্রশ্ন তৈরি করব, আমি তৈরি করব হচ্ছে যেমন আড়িয়া ডাঙ্গি উচ্চ
বিদ্যালয় কমা সাথিয়া পাবনা, আমি এই বিদ্যালয়ের কোশ্চেন তৈরি করব। সাথিয়া পাবনা। তো একটু ধৈর্য ধরে আর কি লিখে নিতে হবে, আমি অনেকদিন টাইপ করি না তো হাতটা স্লো হয়ে গেছে। আচ্ছা, তারপরে কি এখানে আমরা লিখতে পারি, কি আমরা লিখতে পারি হচ্ছে শ্রেণী, অর্থাৎ কোন ক্লাসের কোশ্চেনটা। তো আমরা লিখলাম এখানে শ্রেণী, আমি আগে লিখে নেব পরে সাজিয়ে দেখাবো। শ্রেণী দশম। তারপরে আমি কি লিখতে পারি, শাখা, শাখা খ। তারপরে আমি কি লিখতে পারি, পূর্ণমান, অর্থাৎ এই কোশ্চেনের পূর্ণমান কত হবে, অর্থাৎ এই কোশ্চেনের পূর্ণমান হবে 100 এবং সময়, সময় কত ঘন্টা সেটা আমি কিন্তু লিখতে পারি 2 ঘন্টা 30 মিনিট। তারপরে আমি লিখতে পারি কি যে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে। জাস্ট এতটুকুই আমি লিখবো, যে এইগুলোই আমি সাজায় দেখাবো, ঠিক আছে, জাস্ট এতটুকুই। আরো কিছু লেখা যায়, সেগুলো আমরা পরে দেখে নেব। এখন কাজ কি, এই যে আমার এখানে এলোমেলো দেখাচ্ছে, আমাকে তো সাজাতে হবে। তাহলে কাজ হচ্ছে এই পুরোটা লাইন ধরে আমি মাউস দিয়ে ড্র্যাগ করব, অর্থাৎ সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যে কাজটা শিখছিলাম প্যারাগ্রাফ থেকে, এই প্যারাগ্রাফ থেকে এই স্পেসটা আমাদের কমাই দিতে হবে, এর জন্য লাইন স্পেসে চলে যাব। আর এই লাইন স্পেসটা এখান থেকে আমরা 0.5 দিয়ে দেবো, এখান থেকে আমি 0.5 দিয়ে দেবো, এখান থেকে 0.5 দিয়ে দেবো, দিয়ে ওকে যদি দিয়ে দেই তাহলে কিন্তু আমার লাইন স্পেস হয়ে যাবে। তো 0.5-এ দেখতেছি আমরা ভালো আসতেছে না, সেই জন্য আমি এখান থেকে 0 থাকবে, এখানেও আমি জাস্ট 1 দিয়ে দেবো, আর এখানেও আমি 1 দিয়ে দেবো, তাহলে কিন্তু ভালো আসবে। এই যে এখন এটাকে সেন্টার করব, কিবোর্ডে কন্ট্রোল ই, আমরা যে সেন্টার শিখছিলাম কন্ট্রোল ই দিয়ে সেন্টার করব। তারপরে এই যে মাঝখানে যে স্পেসটা আছে এটা ব্যাক স্পেস দিয়ে কেটে দেবো, অর্থাৎ ব্যাক স্পেস দিয়ে আমরা ব্যাকে চলে আসবো। ঠিক আছে, আসলাম। এখন আসার পরে এই বিষয়টা কি আমি একটু বড় করব, ফন্ট সাইজ, যেমন এই যে আমি ফন্ট সাইজ কিবোর্ড থেকে কিন্তু বড় করব। হ্যাঁ, বড় না করলে কিন্তু ভালো দেখা যাবে না। আর এই জিনিসটা আমি একটু বোল্ড করে দেব, আর বাদ বাকি যে জিনিসটা আছে একটু ছোট করে দেব, তাহলে আমার কোশ্চেনটা কোন রূপে হয় সেই রূপটা আমরা বুঝতে পারবো। আর এই যে পূর্ণমান 100 সময় 2 ঘন্টা, এটা আমরা ডিভাইডেড করে দেবো স্পেস দিয়ে, দুইটা স্পেস দিয়ে সুন্দর করে আমরা ডিভাইডেড করে দেবো। এখন কি সুন্দর লাগে না? আচ্ছা, এখন কোশ্চেনের মতোই মনে হচ্ছে। এখন কি করবো, এই যে প্রথম কলামে কার্সরটা নিয়ে এসে এখানে 1 নম্বর দিয়ে, যেহেতু এটা আমরা ইংরেজিদের জন্য তৈরি করছিলাম সেহেতু আমি পুরো ডকুমেন্টটা আবার সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এখান থেকে আবার বাংলা ফাংশনে করে নেব। তাহলে আমি কন্ট্রোল অল্টার বি চাপ দিতে হবে। তারপরে আমরা এখানে লিখবো যে কি লিখবো, আমি কোশ্চেন লিখবো যে বাংলাদেশের জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য কত, কিংবা জাতীয় পতাকার মাপ কত, লিখলাম জাস্ট। এখন কি করব, এটার আমি 4টা অপশন দিব, ক খ গ ঘ অথবা এ বি সি ডি, এরকম যা যা দিতে পারি দিব। যেমন এখন যদি আমি ট্যাবে ক্লিক করি, তো ট্যাবে ক্লিক করার আগে এই যে একটা অপশন, এটা কিন্তু আমাদের শিখে নিতে হবে, যে এখানে আমরা একটা লেফট ট্যাব ব্যবহার করব, এই একটা, আর এই একটা আমরা লেফট ট্যাব ব্যবহার করব। এখন যদি একটা ট্যাবে ক্লিক দেই, তারপরে একটা ডায়লগ বক্স, এখানে একটা অপশন চলে আসবে, তখন আমি এই যে ব্র্যাকেট দিয়ে এখানে আমি কি লিখব, ক। তো ক, যেমন বাংলাদেশের জাতীয় পতাকার মাপ কত, আমি যদি দেই 6:5 দিলাম। তারপরে খ 6:10, তারপরে আবার ট্যাব গ, আবার যদি দেই 10:1, আবার যদি দেই ঘ 11:12, কিন্তু আমার এখানে সঠিক উত্তরটা কিন্তু আছে। এখন কি করব, এই যে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, এই জিনিসটা একটু ঘুপায় দিতে হবে, অর্থাৎ পিচায় দিতে হবে, পিচায় দিলে জিনিসটা ভালো হবে। তো আমি কি করব, এই কোশ্চেনটুকু ধরে সিলেক্ট করে আবার আমরা ওই অপশনে চলে যাব, প্যারাগ্রাফ থেকে লাইন স্পেস, এখানে গিয়ে নিচে 10 পিটি লেখা আছে, এখানে আমরা 1 পিটি দিয়ে দেবো, 1 আর 1। এখন ইন্টার চাপ দিলেই আমার এটা খুব সুন্দর করে সাজানো হয়ে যাবে। এখন বাদ বাকি এরকম যত কোশ্চেন আছে আমাদের কিন্তু টাইপ করতে হবে। তো আমরা যেহেতু এত টাইপ করার সময় পাচ্ছি না, সেহেতু একটা কোশ্চেনই কপি করে জাস্ট এখানে পেস্ট করে আমি কিন্তু কোশ্চেনের অনুরূপ তৈরি করে কিন্তু দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে, আমি কিন্তু পেস্ট করে দিলাম, ডাইরেক্টলি পেস্ট করে দিলাম, আমার কোশ্চেনটা কিন্তু এখন হয়ে গেল। হয়েছে না? এইটাই কিন্তু শর্ট কোশ্চেনের বিষয়, আসলে শর্ট কোশ্চেন এইভাবেই তৈরি করতে হয়। আর এই কাজটুকু করতে কতটুকু সময় লাগছে, একটা কোম্পানিতে যদি আমি কাজ করতাম, এই একটা কাজের জন্য আমি বিল নিতাম হলো, এখানে কি 1335টা ওয়ার্ড আছে, আমি এই একটা কাজের জন্য বিল নিতাম প্রায় 300 টাকা, এই ওয়ার্ডগুলো লিখি। মানে জাস্ট এতটুকু সেট আপ দেওয়ার পরেই আমি স্যারের থেকে কিন্তু এই অ্যামাউন্টটা পেতাম।
যেমন যারা বই পাবলিকেশনে কাজ করে, আমরা যে বইগুলা পড়ি, নিজেরাই যে বইগুলা পড়ি, ঠিক ওই পাবলিকেশনের ওই বইটাই। এইটাই কিন্তু সংক্ষিপ্ত কোশ্চেনের কাজ। তাহলে কি আমার এই লেখাগুলো কি এলোমেলো আছে নাকি স্টেপ বাই স্টেপ সোজা আছে? সোজা আছে। আমি যদি আমার যে কোশ্চেনটা ছিল, অন্য কোশ্চেনটা, এই কোশ্চেনটা দেখাই, এটা কি এলোমেলো আছে না সোজা আছে? অনেক সোজা, কিন্তু সুন্দর দেখাচ্ছে না? এটাই কিন্তু আসলে কোশ্চেনের বিষয়। তো এইভাবে কিন্তু আমরা শর্ট কোশ্চেন তৈরি করবো। এখন এটাকে যদি আমি সেভ দিতে চাই, কন্ট্রোল এস দিয়ে আমি ডেস্কটপে এটাকে সেভ দিতে পারি হচ্ছে 10 লিখে। যেহেতু এটা ক্লাস 10, তো আমি 10 লিখে ডেস্কটপে সেভ দিয়ে রাখি। তো বুঝতে পারছে কি সংক্ষিপ্ত কোশ্চেনটা কিভাবে তৈরি করে? আবার যদি সংক্ষিপ্তভাবে একবার বলে দেই, প্রথমে পেজ লেআউটে যাব, তারপরে পেজ সেটআপে যাব, তারপরে পেপারে গিয়ে এ4 সিলেক্ট করব, মার্জিনটা 4 পাশে আধা ইঞ্চি দিব, দেওয়ার পরে ওকে ক্লিক করব। তারপরে কাজ হলো কলামে, কলাম থেকে টু কলামে যাব, এবং টু কলামে একটা ডায়লগ বক্স, যে বক্সটা আসবে সেখান থেকে আমরা জাস্ট দুইটা কলাম সিলেক্ট করে একটা লাইন বিটুইনে টিক চিহ্ন দিয়ে মাঝখানে দিস পয়েন্ট ফরওয়ার্ড দিয়ে চলে আসবো। আসার পরে এই পেজের মধ্যে কিছু একটা লিখবো, লিখার পরে হচ্ছে আমরা এই কলামে ওকে দিয়ে দিলেই কিন্তু আমার একটা ফরম্যাট তৈরি হয়ে যাবে। তখন আমরা এখানে টাইপিংটা স্টেপ করব, আর টাইপিংটা স্টেপ করার পর যে স্টেপগুলো দেখাইছি ওইগুলো ভিডিওতে দেখলেই কিন্তু আমরা করতে পারবো। ঠিক আছে, তো আমি কিন্তু এটা সেভ দিয়ে দিলাম। এটা হচ্ছে সংক্ষিপ্ত। এখন যদি যাই যে বট কোশ্চেন কিভাবে করে, এখন বট কোশ্চেনের ফরম্যাটটা হচ্ছে তো এইটা। তো এই কোশ্চেনটা আমরা কিভাবে করব? বট কোশ্চেন যেহেতু, তাহলে কি বট কোশ্চেনের সেটআপটা কেমন করব? ওটা তো দেখাইলাম শর্ট কোশ্চেন, এটা হচ্ছে বট কোশ্চেন। তো বট কোশ্চেনের যে নিয়মটা থাকে সেটা হচ্ছে এখন দেখি। তো প্রথমে আমি নতুন একটা ডকুমেন্ট নিই, তারপরে আবার আমি একটু জুম করে নিই, আবার পেজ লেআউটে যাই, গিয়ে পেজ সেটআপে ক্লিক করি, পেপার, এখন হবে পেপার A4, কি হবে আবার A4 হবে। A4 হওয়ার পরে টপ উপরে ওই একই মাপ হবে আধা ইঞ্চি। কতটুকু হবে? আধা ইঞ্চি, হ্যাঁ, এখানেও আধা ইঞ্চি। তারপরে কি এখন আমাকে ল্যান্ডস্কেপ করতে হবে, যেহেতু আড়াআড়ি, আমি যদি পেজটাকে ভাঁজ দেই এরকম দেখাবে, কারণ এখানে আমার 4টা পেজ লিখতে হবে। এই জন্য যেমন এটা 1 নম্বর পেজ থাকবে, অপোজিট 2 নম্বর থাকবে, তারপরে 3, তারপরে 4। কারণ কি 4 আর 1 একসাথে থাকবে, আর 2 আর 3 একসাথে থাকবে। তো এই জন্য আমাকে এই মাপে পেজটা সেট আপ করতে হবে। এই জন্য আমি ল্যান্ডস্কেপ দিয়ে দেবো, চারপাশে আধা ইঞ্চি। প্রথমে পেপার A4, পেপারটা A4 হতে হবে, মার্জিন চারপাশে আধা ইঞ্চি হতে হবে, এবং ল্যান্ডস্কেপ হতে হবে, ওকে দিতে হবে। ওকে দেওয়ার পরে কাজ হচ্ছে এখানে আর কোনো কিছু লিখতে হবে না, বটের জন্য কোনো কিছু লিখতে হবে না। ডাইরেক্টলি কলামে যাব, মোর কলামে টিক চিহ্ন দেব, টু কলাম, ডাইরেক্ট টু কলাম। তখন আমরা কলামটা কমাইছি, এখন কিন্তু কলাম বাড়াইতে হবে, 1 ইঞ্চি নিতে হবে কলাম। কতটুকু? 1 ইঞ্চি। স্পেসটা, এই যে দুইটা কলামের স্পেস, মাঝখানে যত আমি ভাঁজ দিলে আমার এই লেখাটুকু এদিকেও না যায় এদিকেও না যায়, এই জন্য এই ভাঁজটা দিলে যত আমরা বুঝতে পারি যে এখানে 1 ইঞ্চি। এখন ওকে ক্লিক দিলাম। ওকে ক্লিক দেওয়ার পরে জাস্ট আমাকে যে কাজটা করতে হবে, এই যে প্রথম কলামে আমার কার্সরটা আছে, এই কলাম থেকে আমার লেখা স্টার্ট করা যাবে না, কারণ এটা তো আমার 4 নম্বর পেজ। কয় নম্বর পেজ? 4। আমাকে এই 1 নম্বর কলাম থেকে, এই পাশের ডান পাশের কলাম থেকে কিন্তু লেখাটুকু স্টার্ট করতে হবে। তো সেই জন্য যে কাজটা করব, কন্ট্রোল শিফট ইন্টার, কন্ট্রোল শিফট ইন্টার চেপে কার্সরটাকে কলাম ব্রেক করে নিলাম। কারণ কি কলাম ব্রেক না করলে কিন্তু কার্সর আসবে না, এই জন্য কার্সরটা এখানে থাকার পরে কন্ট্রোল শিফট ইন্টার চেপে আমরা কিন্তু কলাম ব্রেকটা করে নেব। ঠিক আছে, তারপরে কি করব? তারপরে আমরা জুম করব, জুম করে এখানে চলে আসবো, জাস্ট এখানে এসে আমরা ওই আবার একই রকমের কাজ করব। সেটা প্রথমে বাংলা লেখার জন্য আগে বাংলা সিলেক্ট করব, তারপরে কিবোর্ডে কন্ট্রোল অল্টার বি দিয়ে কিবোর্ডটাকে ফ্রি করে নেব। ফ্রি করে নেওয়ার পর বিদ্যালয়ের নাম লিখব। এখন যদি আমি লিখি আতাইকুলা, আতাইকুলা উচ্চ বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় সাথিয়া পাবনা, আমি এই বিদ্যালয়ের প্রশ্ন তৈরি করব, সাথিয়া পাবনা। শেষ। এটা হচ্ছে আমার বিদ্যালয়ের হেডলাইন হলো। তারপরে কি লিখবো আমি? শাখা, শাখা ক। তারপরে লিখবো হচ্ছে শ্রেণী, শ্রেণী নবম, নবম। তারপরে কি লিখতে পারি? যে পূর্ণমান, পূর্ণমান, পূর্ণমান কত ধরলাম, যে যেহেতু বট কোশ্চেন 100 ধরি। তারপরে আরেকটা কি বাকি থাকে, যে সময়, সময় কত মিনিট ধরলাম? 3 ঘন্টা। তারপরে কি, যে প্রতিটা প্রশ্নের উত্তর করতে হবে, বা প্রতিটা প্রশ্নের মান সমান, এই কথাগুলো আমরা কিন্তু লিখতে পারি। প্রতিটি প্রশ্নের মান সমান। ঠিক আছে, আমরা কিন্তু লিখলাম। এখন জাস্ট কি করব, এটাকে আমরা সাজাবো।
এই আগের মতোই একই ধরন আমরা সিলেক্ট করে তারপরে কি সেন্টার করব, কন্ট্রোল ই, একই ধরনের কাজ। এই প্যারাগ্রাফে ক্লিক দিয়ে স্পেস অপশনে চলে যাব, আর স্পেস থেকে এখান থেকে আমাদের যে স্পেসটা আমরা কিন্তু এটা কমা মানে 1 ইঞ্চি করে দেবো, জাস্ট 1। তারপরে কি এটা 1 পিটি করে দিলে লেখাটা অনেক কমে যাবে। তারপরে কি আমরা এটি মানে ফন্ট সাইজটা বড় করে নেব, বড় করে নিয়ে এই আতাইকুল উচ্চ বিদ্যালয়টি একটু বোল্ড করে দেব, আর বাদ বাকিগুলো একটু ছোট করে নেব। কাজ কিন্তু শেষ। এখন যে কাজটা হবে, বট কোশ্চেনের জন্য আমাদের টাইপ শুরু করে দিতে হবে, যে কি কি আমরা টাইপ করতে পারি, যেমন কি বিষয় হতে পারে। যেমন দেখি যে বাংলাদেশের রাজধানীর নাম কি, বাংলাদেশের রাজধানীর নাম কি, ঠিক আছে। এটা তো আর উত্তর লিখতে হবে না, এটা জাস্ট আমরা কোশ্চেন করব, আর এই কোশ্চেন আমরা কিন্তু করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো। এখন কাজ হলো এইভাবে, সরি সরি সরি, এখানে কপিটা অন্য জায়গা থেকে হয়ে গেছে। তো আমি একটু কন্ট্রোল জেড দিলে কি হয়, ব্যাকে আসা যায়, ঠিক আছে, আন্ডো করা যায়। কন্ট্রোল জেড কি করা যায়, আন্ডো। হ্যাঁ, আমি শেষ করে দেবো, ক্লাসটা শেষ করে দেবো, অনেক লেন্দি করব না অবশ্যই, কারণ ভিডিও তো আবার দেখতে হবে। এই যে এখন আমি এটাকে পেস্ট করব। এটা জাস্ট আমি বুঝাইতে চাচ্ছি যে আমার বট কোশ্চেন হলো কিনা। লাস্টে এসে আমি এই দুইটা লাইন যদি কেটে দেই তাহলে কি হবে, এই যে আমার এটা 1 নম্বর পেজ, এটা 2, এটা 3, কিন্তু এটা হবে 4। তো 4 যেহেতু হবে সেহেতু আমি কি করব, এই পেজটাকে জাস্ট কাট করব। কি করব, কাট। আমরা কিন্তু কাট কপি পেজ শিখছি। কাট করে এই জায়গায় নিয়ে গিয়ে জাস্ট বসায় দেব। বসায় দিলে কি হবে, আমার এই বসায় দিলে কি হবে, এই যে পেজটা এটা কিন্তু হবে এরকম, যাতে আমরা বাস দিয়ে কিন্তু পরীক্ষাটা দিতে পারবো। তাহলে কি হলো, এখানে 4 এখানে 1, তাহলে 1 আর 4 কিন্তু একসাথে হয়ে গেল। আর বাদ বাকিটা যখন আমি উল্টা দিক করে প্রিন্ট দিব তখন কিন্তু এটা আমার 2 আর 3 একসাথে হয়ে যাবে। তাহলে বোঝা গেছে, এটা কিন্তু আসলে বট কোশ্চেন। বট কোশ্চেন আমরা বিদ্যালয়ে এরকম পরীক্ষা দেই নাই, এটাই সিস্টেম, মানে এটাই বাস্তব। হা হা। তো সবাইকে ধন্যবাদ। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো আপনাদের জন্য সামনে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ।